এই ধরুন 1 মিনিট আগে যেটা সম্ভাবনা ছিল 1 মিনিট পরেই দেখা যাচ্ছে যে সেটা ঘটে গেছে। কিছু প্রেডিকশন তৈরি হচ্ছে, যা ঘটনা এই মুহূর্তে ঘটছে নয়াদিল্লির বুকে, আমি স্পেসিফিক্যালি বলতে চাইবো নয়াদিল্লির বুকে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে যা যা প্রেডিকশন সামনে আসছে পর মুহূর্তে দেখা যাচ্ছে যে হ্যাঁ ওটা ঘটে গেছে। তেমনই কিছু খবর, কিছু ঘটনা এবং কিছু জল্পনা এই মুহূর্তে হাল্লা বলে আমি দেবরতী আপনাদের সামনে রয়েছি এবং শেয়ার করতে চাইবো। কিছুক্ষণ আগে পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের মানে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসে যারা ভরসা রেখেছেন এখনো পর্যন্ত, তাদের মধ্যে 2 জন সাংসদ তারা গেলেন স্পিকার ওম বিড়লার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি নিয়ে। তারা তাদের দাবি জানিয়ে এসেছেন। কি দাবি কিছুক্ষণ পরে আপনাদের বলছি, কারণ সাগরিকা ঘোষ বা কীর্তি আজাদ তারা রিয়াকশন দিয়েছেন। কিন্তু এই কিছুক্ষণ আগে মানে যখন এই ধরুন হাল্লা বল শুরু করছি আমি, ঠিক তার 5 মিনিট আগে একটা খবর এলো যে যারা বিক্ষুব্ধ অর্থাৎ মমতাপন্থী যারা নন, যারা কাকলিপন্থী বা আরো যারা যারা রয়েছেন সুদীপপন্থী ইত্যাদি, তারা এই মুহূর্তে আবার স্পিকারের ঘরে। মানে বুঝতে পারছেন তো কি র্যাপিড চেঞ্জ। এরা বোধহয় এই মুহূর্তে আমি জানি না, আমার আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তারা হয়তো বলতে পারবেন বিষয়টা বেটার, যে এত ঘন ঘন পট পরিবর্তন বা প্লট পরিবর্তন, যাই বলি পট বলি বা প্লট বলি, পরিবর্তন এরা এদের রাজনৈতিক জীবনে দেখেছেন কিনা, অভিজ্ঞতায় দেখেছেন কিনা আমি জানি না। কিছুক্ষণ আগে পর্যন্ত সম্ভাবনাটা এই মুহূর্তে ঘটনা ঘটে গেল। একদিকে বিদ্রোহী ব্লক তারা চলে গেলেন স্পিকারের কাছে, আর একদিকে যারা বিদ্রোহী নন তারাও চলে গেছেন স্পিকারের কাছে। এবার এখন তো সার্বিকভাবে যে প্রেশারটা স্পিকারের ওপর রয়েছে, স্পিকার কি করেন আগামী দিনে। সম্ভবত আগামীকাল যেটা আমরা নিয়ে সারা দিনভর কথা বলেছি যে হয়তো নতুন কোনো তৃণমূল কংগ্রেসের জন্ম আমরা আগামীকাল দেখতে পাবো, নতুন লোগো বা আগের লোগো। যারা বিক্ষুব্ধ তারা দাবি করবেন এটাই আমাদের লোগো, এটা আমাদেরই দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো অনেক রকম স্পেকুলেশন নিয়ে আজকে হাল্লাবোলটা শুরু করি। আমার সঙ্গে আজকে যারা অতিথিরা রয়েছেন একটু তাদের সঙ্গে আলাপ করানো পারা। প্রথমে চলে যাব স্টুডিওর বাইরে, আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন। ঝন্টুদাকে প্রথমে স্বাগত জানাবো। আমার সঙ্গে যারা স্টুডিওয়ে রয়েছেন, পৃথ্বীরাজ মুখার্জি বিজেপি মুখপাত্র, পৃথ্বীরাজকে স্বাগত জানাবো। রয়েছেন আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র সুদীপ্তা রায়চৌধুরী, সুদীপ্তাদিকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল সমর্থক দেবব্রত রায়, দেবব্রত দাকে স্বাগত জানাবো। আমি এখানে মানে যখন দেবব্রতটা ঢুকছেন আমি সেই সময় ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমি কি বলবো আপনাকে, মানে আপনি কি পন্থী। যাই হোক সেটাতে আমি পরে আসছি। ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, আজকে সাগরিকা ঘোষের একটা রিয়াকশন দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করব। আপনার ব্যাখ্যাটা আমার প্রয়োজন এখানে। সাগরিকা ঘোষ বলছেন যে সংবিধান একথা বলে না। কি কথা বলে না? ওরা কেন গেছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে কি রয়েছে খুব প্রিসাইজলি একটু জানাতে চাইবো সাগরিকা ঘোষের বক্তব্য, তারপর আমি আসবো ঝন্টুদার কাছে। কি বলেছেন সাগরিকা ঘোষ দেখুন। আমরা চিঠি দিয়েছি স্পিকারকে যে যারা একটা আলাদা গ্রুপ, আলাদা একটা জোট বানাতে চেষ্টা করছেন, এটা 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 সংবিধানের বিরুদ্ধে, এটা সংবিধানে এটা নেই। কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি, যেটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে ইনডিভিজিবল, সেটাকে ভাঙতে আপনারা পারবেন না উইদিন দ্য হাউসের মধ্যে আপনারা অন্য একটা আলাদা জোট বানানো এটা একেবারে একেবারে কনস্টিটিউশনের বিরুদ্ধে, সংবিধানের বিরোধী, এটা বলছেন সাগরিকা ঘোষ। আমি একটু জানার চেষ্টা করবো ঝন্টুদার কাছ থেকে। ঝন্টুদা, সত্যি কি তাই? না, সাগরিকা ঘোষের মতন একজন সাংবাদিক, সেই সাংবাদিক এই ধরনের কথা বললে খুব বিস্মিত হতে হয়। দেখো, 85-এ অ্যান্টি ডিফেকশন লটা যখন আমাদের কার্যকর হয়েছে, অর্থাৎ আয়রাম গায়রাম সংস্কৃতিকে যখন রাজীব গান্ধী আটকাতে চেয়েছিলেন, তখন কিন্তু পরিষ্কার বলা ছিল 2/3 মেজরিটি একটা পলিটিক্যাল দলে যদি ভিন্ন মতাদর্শের করে, কারণ আজকে তৃণমূলের 2/3 মেজরিটি বিধান পরিষদে বা সংসদীয় পরিষদে তারা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিনাই করেছে। তারা রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পরামর্শদাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি গ্রহণযোগ্য মনে করছে। ফলে এটা তার ডিমোশন না প্রমোশন আমি সেই অঙ্কে যাচ্ছি না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু ভাঙেনি। তৃণমূল কিন্তু একটাই সত্তা আছে, 2/3 মেজরিটি একটা
একটা দলপতি নির্বাচন করেছেন এবং তারা বলছেন আমরা এই প্ল্যাটফর্মে বসবো। এই জায়গায় কিন্তু নতুন দল হয়নি। আবারও বলছি, দেখুন স্পিকার, যে স্পিকারেরও ক্ষমতা মাননীয় সুপ্রিম কোর্ট একাধিক রায়ে সীমায়িত করে রেখেছে, আমি সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, সেই ধারাগুলো সেই মামলাগুলো, কিন্তু আলটিমেটলি স্পিকার সিদ্ধান্ত নেবে এবং আলটিমেটলি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কার প্রতীক থাকবে, কারা প্রতীকের অরিজিনাল অংশীদার, এবং এই যে বিপুল অঙ্কের ভারতবর্ষের দ্বিতীয় সবচাইতে বড় ইলেকট্রাল বন্ডের যে অর্থ প্রায় 1800 কোটি টাকা, এই টাকাটা কার কাছে থাকবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাগরিকা ঘোষ, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদদেরকে পাঠাচ্ছে দলের অস্তিত্ব টেকাতে নয়, কিন্তু তার জন্য তিনি সুপ্রিম কোর্ট যেতে পারতেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে বাঁচাতে সকালে ভাইপোর বিরুদ্ধে সমন হলে বিকালে চলে যেত দেবারতী, কিন্তু তারা যাচ্ছেন না। না, এখানে প্রশ্নটা হচ্ছে ঝন্টুদা যে দল আগে না ভাইপো আগে, সেক্ষেত্রে তো উনি বারবার এটাই প্রমাণ দিচ্ছেন যে উনি ভাইপো আগে, দলের কথা উনি ভাবছেন না। তাই উনি বারবার কোর্টে যাচ্ছেন ভাইপোকে বাঁচাতে, দল ওনার কাছে অগ্রাধিকার পাচ্ছে না। একদম, দেবারতী তার দল সত্যিকারে অগ্রাধিকার পাচ্ছে না, তার ভাইপো এবং ফান্ড। দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীকালে যে পলিটিক্যাল স্ট্যান্ড কি হবে সেটা ডিপেন্ড করবে এই ফান্ডটা, অর্থটা। যেই অর্থটা এখনো পর্যন্ত যে কটা রাজনৈতিক দল এই মডেলে ভেঙেছে, শরদ পাওয়ার কিংবা শিবসেনা, তাদের কিন্তু ফান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আলটিমেটলি সুপ্রিম কোর্ট একটা বড় পার্ট হয়েছিল, এবং অ্যান্টি ডিফেকশন লটাকে এখানে যদি কার্যকর করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবর্জিত তৃণমূল যেটা, তারা কিন্তু আইনত এগিয়ে আছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। আমি আবারও বলছি, দেখো এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, তিনি জিততে পারেননি। তিনি কিন্তু তার সবেদল নির্মণি 7 জন 6 জন 5 জন যারাই সাংসদ আছে তারা আগে বাড়িতে কি করবে সেটাও একটা সন্দেহের জায়গা। এদের নিয়ে এই ফান্ডটাকে আটকাতে চাইছেন, ফান্ড জাস্ট লার্জেস্ট প্রপোর্শনের, যেটা তার পলিটিক্যাল কেরিয়ারকে বা তার ভাইপোরকে স্ট্যান্ড করাবে। দ্বিতীয়, তিনি তার ভাইপোকে প্রথম দিন থেকে 2012 সালে তাকে অভিষেককে অভিষিক্ত করার পর থেকে তার ধ্যান জ্ঞান ছিল ভাইপো, এবং তাকেই পলিটিক্যালি স্ট্যান্ড করাতে তিনি অক্সিজেনের কংগ্রেসের দুয়ারে গেছে। এবং মনে রাখতে হবে তিনি 50 মিনিট এবং ভাইপো 90 মিনিট কথাটা শুধুমাত্র এপাং ওপাং ঝোপাং কবিতা পাঠ করে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীকে বোঝাতে যাননি, একটা লার্জার স্কেলে একটা পলিটিক্যাল আলোচনা হয়েছে, এবং অভিষেককে পলিটিক্যাল প্ল্যাটফর্ম দিয়ে ইডি, সিবিআই এবং আলটিমেটলি আগামী পলিটিক্যাল একটা সেট আপ করানোর জন্য কিন্তু তিনি দিল্লি দৌড়েছেন। তিনি জানেন তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ, কিন্তু ঝন্টুদা একটু শোনাই, কীর্তি আজাদ এখনো যারা ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, তার ক্যারিশমার কথা এখনো যাদের মুখে শোনা যাচ্ছে, কীর্তি আজাদ তাদের মধ্যে অন্যতম। আমি জানি না তার এর পেছনে কোন রকম স্বার্থ রয়েছে কিনা, মানে আমি রাজনৈতিক স্বার্থের কথাও বলছি যে রয়েছে কিনা, বা থাকলেও বা সেটা কি এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। কীর্তি আজাদ কি বলেছেন দেখুন। तो है खड़ी है, ममता बनर्जी पार्टी है, जाने दो। अरे भाई सिंबल से लड़े, पार्टी सिर्फ 20 एमपी से तो नहीं बनती या 60 एमएलए से तो नहीं बनती, और तो पूरे जमीन से नीचे खड़े होकर कार्यकर्ता से बनती है, सिर्फ इतने लोगों से नहीं बनती। ये समझो पार्टी खड़ा किया है ममता बनर्जी ने, उसका संविधान में जो है उसी मुताबिक हमने बात की है। धन्यवाद। আচ্ছা, আমি একটা তথ্য এখানে দিয়ে রাখি যে সেটা নিয়ে আমি আলোচনায় আসবো পরবর্তী অংশে, সেটা হচ্ছে কুণাল ঘোষ ইতিমধ্যেই কিন্তু সিআইডির যে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, ভবানী ভবনে গেছেন, কিছু বলছেন খুব সম্ভবত। তাদের সই কিভাবে হলো और कुछ बोले दादा जाने सही अरे ठीक है चलो 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 छोड़ दो चलो बुला ले फिरो আমরা দেখেছিলাম সেই ছবিটা গতকাল যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হয়েছিল এবং বলেছিলেন পরিষ্কারভাবে যে কুল শান্ত থাকো,
তো আজকে কুণাল ঘোষ যখন ঢুকছেন ভবানী ভবনে সেই সময় আমরা দেখেছিলাম আইসক্রিম খাচ্ছেন, বেরোনোর সময় মুখে হাসি। আমি জানি না, আমার পিসিআরকে বলবো যে যদি একটু এটা কনফার্ম করা যায় রিপোর্টারের কাছ থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রয়ে গেছেন ভেতরে, উনি বেরিয়ে গেলেন আর অভিষেক রয়ে গেলেন, এরকমটা কি খবর? সেটাতেও তাহলে যথেষ্ট তাৎপর্য রয়েছে, আমি সেটাতে আসবো। কিন্তু তার আগে আমরা যে খবরে ফোকাস করছিলাম, এই মুহূর্তে দিল্লি উত্তপ্ত, শহর কলকাতা খুব একটা কম তাপ নেই সেখানে। আমি দেবব্রতদার কাছে আসি। দেবব্রতদা, কীর্তি আজাদের এই সাংঘাতিক ভালোবাসা, এটার কারণ কি এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনাদের তো হাতে গোনা বোধহয় 7 থেকে 8 জন সাংসদ রইলেন, আর মানে যারা বিক্ষুব্ধ নন, জানি না পরবর্তী ক্ষেত্রে, মানে আমি আবার বলছি, শুরু করেছিলাম মানে মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখনো অবধি ধরে নিচ্ছি 6-7 জন তো রয়েছে আপনাদের মমতাপন্থী। দেবব্রতদা, দেখুন অঙ্কুশাস্ত্রে দুটো কথা আছে জানেন তো, রিয়েল কনস্ট্যান্ট অ্যান্ড আরবিটারি কনস্ট্যান্ট। তারা হয়তো আরবিটারি কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু আমরা কিন্তু রিয়েল কনস্ট্যান্ট মমতা ব্যানার্জির সাথে থেকে যাব, মানে যারা মমতা ব্যানার্জির সাথে থেকে গেল। একটু শুরু করি এই নচিকেতাকে দিয়ে। নচিকেতার একটা গান ছিল, এই যে এটা দিয়েছিল, জিতে গেলে হিপ হিপ হুররে, পরাজিত হলেই সেম সেম সেম, আর ইটস এ গেম, বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরাই পাপি এখানে। রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। এখন যেহেতু তৃণমূল কংগ্রেস হেরে গেছে, এখন তৃণমূল কংগ্রেস পাপি এবং সেম সেম। এখন দেখুন, যারা এই বিরোধিতা করছে তাদের মনে হয় একটা মমতা ব্যানার্জির ছবি ছাড়া কোনো পঞ্চায়েতে জিতে আসার যোগ্যতা মনে হয় নেই তাদের। কিন্তু একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে কী কারণে হচ্ছে, কীর্তি আজাদ মাননীয় সাংসদ সেটা বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। এখন যে মানুষগুলো পকারন্তে মানে ভালো তৃণমূল হয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, এখন জানি না এখানে ভাই পৃথ্বীরাজ রয়েছে, এখন কাকে কটূক্তি করতো, পরবর্তীকালে হয়তো তাকে স্যালুটও দিতে হবে স্যার বলে, কারণ আগেও তো আমরা দেখতে পেয়েছি বিজেপি যাদের চোট্টোর বলতো তাদেরকে নিয়ে প্রশাসনিক স্তরে একদম মাথায় বসিয়েছে। এরকম ভারতবর্ষে অনেক ঘটনা ঘটেছে। কার্যত এগুলোকে আপনারা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট বলতে পারেন। ফ্রেন্ড রিকোয়েস্টে যারা কেউ হয়তো ক্যাশে রাজি হয়েছে, কেউ হয়তো কাইন্ডে রাজি হয়েছে, কেউ হয়তো ভয়ে হয়েছে, এইভাবে রয়েছে। কিন্তু তারা কিন্তু বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনাদের নেত্রী সেটা মেনে নিচ্ছেন। এবং সেটা বলতে গেলে দেখুন, একটা চরম একটা কনস্পিরেসি তৈরি হয়েছে, সেটা সরাসরি এখন তারা হয়তো কোনো চাপে হয়তো এনডিএতে জয়েন করতে পারছেন না, আগামী দিনে হয়তো করবেন, কিন্তু সেই পদ্ধতিটা ব্লক তৈরি করে সেটা আমরা দিল্লিতেও দেখতে পাচ্ছি। যার জন্য এত ক্ষোভ, যে কারণে এত ক্ষোভ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো ভবানী ভবনে রয়েছেন। আমি আসছি আপনার কাছে একটু লাস্ট যেটা বলছিলাম, যে এখন এই মুহূর্তে কুণাল ঘোষ বেরিয়ে গেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে আছেন। একটু আপডেটটা নেওয়ার চেষ্টা করবো যে সত্যি কি তাই। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো শুভজিতের কাছে। শুভজিৎ, দেবরাতু, তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 7 ঘন্টা অতিক্রান্ত এই মুহূর্তে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখিতে রয়েছেন। কিন্তু কুণাল ঘোষ তিনি 3:20 নাগাদ প্রবেশ করেন এবং এই মুহূর্তে কুণাল ঘোষ ভবানী ভবন থেকে বেরিয়ে গেছেন। এবং স্পষ্টত তিনি বেরোনোর পর তিনি জানিয়েছেন যে তিনি তদন্তে সহযোগিতা করছেন। তদন্তকারী সংস্থার আধিকারিকরা যা জানতে তার কাছে চেয়েছেন তিনি সে সমস্তটাই জানিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন এবং স্পষ্ট বলে তিনি বেরিয়ে যান। কিন্তু দীর্ঘ 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। ভবানী ভবনের সামনে একদিকে কড়া নিরাপত্তার যে বেষ্টনীর যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা পর্ব ইতিমধ্যে চলছে। আমরা জানি যে রেজলিউশন বুকের কথা বারংবার উঠে আসছে, সেই রেজলিউশন বুক, সেখানে কোন কোন বিধায়করা সেদিন উপস্থিত ছিলেন, কারা কারা সই করেছিলেন এবং কাদের সই নকল করা হয়েছিল, এমনটাই অভিযোগ রয়েছে। এবং সেই সই যদি নকল করা হয়ে থাকে সেক্ষেত্রে কে বা কারা নকল করলো, কে এই সই নকল করেছে, এই গোটা বিষয়। এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে আছেন, কুণাল ঘোষ বেরিয়ে গেছেন। আমি আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীতে আবার তোমার কাছে আসবো। কুণাল ঘোষের কনফিডেন্ট, আমরা কিন্তু কতটা কনফিডেন্ট ছিলেন কুণাল ঘোষ আমরা সকালেও দেখেছিলাম সেই ছবি। আমাদের প্রতিনিধি যখন সরাসরি কুণাল ঘোষকে প্রশ্ন করছেন যে আপনি যাবেন, আপনাকে তো ডেকে পাঠানো হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি যাবো, আমি তো কিছু করিনি। কনফিডেন্সের সেই সময়ের ছবি, আর আজকে দেখুন আইসক্রিম খেয়ে ঢুকছেন একদিকে, আর একদিকে হাসি মুখে বেরিয়ে যাচ্ছেন। কুণাল ঘোষ সকালবেলা আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছিলেন দেখুন।
কুণালবাবু, তাহলে আপনার বিধানসভা সৈজাল কাণ্ডে আপনাকে ডেকেছে এবং আপনি একেবারে এই মুহূর্তে সিআইডি অফিস যাচ্ছেন। হ্যাঁ, তো আমি কেন যাবো না? আমি কোনো অন্যায় করিনি, কোনো কিছু আমাকে উইটনেস, আমাকে ওনারা একবার জিজ্ঞাসা, ওনাদের যা প্রশ্ন ছিল করেছেন, আমি তার উত্তর দিয়েছি। তো মনে হয় আরো কিছু জিজ্ঞাসা পরিস্থিতি তৈরি হয়েছে, ওনারা ডেকেছেন, আমি 100 বার যাবো। এর আগেও আপনার বাড়িতে আধিকারিকরা এসেছিলেন, সিআইডি এসেছিলেন, তারা যা বলেছেন আমি তার উত্তর দিয়েছি এবং তারা সন্তুষ্টই ছিলেন। তো এখন তারা যদি আরেকবার ডেকেছেন, আমি 100 বার সেখানে যাব। একটা শেষ প্রশ্ন করে, যদি আপনাকে আজকে এমন পরিস্থিতি হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেতা, তার মুখোমুখি হয়ে জেরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, আপনি একেবারে সব রকম সহযোগিতা? আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব। কুণাল ঘোষ পৌঁছেছেনও দেরিতে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 11:40 পৌঁছে গেছেন, কুণাল ঘোষ পৌঁছেছেন অনেক দেরিতে। কুণাল ঘোষ আইসক্রিম খেয়ে গেছেন। কুণাল ঘোষ একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছিল, সেখানে উপস্থিত হয়েছিলেন, সেখানে খুব হাসি মুখে, সেখানেও একেবারে কোনো সমস্যা নয়, মানে আমি একদম কুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বলতে পারি যে পরামর্শ পেয়ে একেবারে কুল ছিলেন। সেই ছবি আমরা দেখলাম, একদিকে আইসক্রিম খেয়ে আরো কুল, এবং বেরিয়ে যাওয়ার সময় হাসি মুখে কুণাল ঘোষ বেরিয়ে গেলেন। জানি না, দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা হাসি মুখে বেরোন কিনা। একটা খুব শার্প ব্রেক নেব, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। একটা ছবি দেখাচ্ছিলাম, আরেকবার একটু ফুল স্ক্রিন ছবিটা দেখাতে চাইবো। ডিনার রেডি হচ্ছে, কারণ আজকে রাত্রিবেলা মানে এই যে নৈশভোজের যে ব্যবস্থা করা হয়েছে, দেখুন সেখানে কত সুন্দর করে প্লেট সাজানো, বসার জায়গা কত সুন্দর করে সাজানো, মেনুতেও শুনছি বেশ ইলিশ মাছ টাছ রয়েছে। যাই হোক, তো এই ছবিটা আমি যদি বলি যে খুব ইঙ্গিতবহ একটা ছবি, সুন্দর ছবি তো ডেফিনেটলি, কিন্তু ইঙ্গিতবহ ছবি, সেই ইঙ্গিতটা পৃথ্বীরাজ ধরা যাচ্ছে, পৃথ্বীরাজ ধরা যাচ্ছে না দিদি। বিষয়টা হচ্ছে, আজকে আপনি দিল্লিতে যে বৈঠকটা দেখতে পাচ্ছেন, এই বৈঠকটা হচ্ছে 2026-এর নির্বাচন পরবর্তীকালীন পরিস্থিতি। কিন্তু আপনি চলে যান 2021 সাল, বিজেপি বিরোধী দল হলো, 77টা বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করলো, কিন্তু বিজেপির কিন্তু এই পরিস্থিতি দাঁড়ায়নি নির্বাচনের পর। আজকে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে 80টা আসন পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি? আমার মনে আছে একসময় তৃণমূল 34টা আসন পেয়ে লড়াই করেছিল পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, কিন্তু আজকে দেখুন এই সময়টা 30টা আসন পেয়ে লড়াই করেছিল, কিন্তু বর্তমান সময়ে দেখুন আজ তৃণমূলের কি পরিস্থিতি। একদিকে ভাবতে হচ্ছে ঋতব্রত কি নতুন দল তৈরি করছে, একদিকে ভাবতে হচ্ছে ওইদিকে কাকলি ঘোষ দস্তিদার চলে গেল, সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে গেল, এরা এখন কি সমীকরণ তৈরি করবে। এখন তৃণমূলের মধ্যেই দুটো ভাগ তৈরি হয়ে গেছে, কিন্তু বিজেপি বা আমরা আমাদের অবস্থানে দাঁড়িয়ে একটুও ইন্টারেস্টেড নই, কারণ ভারতবর্ষের সংসদীয় রাজনীতির অভিমুখ যে কোনো দিকে যেতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি এটা অন স্ক্রিন অন ক্যামেরা আপনাদের সামনে বলে যাচ্ছি, যে যারা 1.5 দশক ধরে মানুষের ওপর দীর্ঘদিন অত্যাচার চালিয়েছে, যারা মানুষকে দীর্ঘদিন জনমুখী প্রকল্প থেকে বিমুখ করে দেওয়ার দীর্ঘ প্রচেষ্টা করেছে, যারা দীর্ঘদিন ধরে তোলাবাজি এবং কাটমানি এই একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে মানুষকে, ইনভেস্টরদের, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করেছে, তাদের কিন্তু মানুষ ক্ষমা করবে না দিদি, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমাদের কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা কি বিবেচনা করবেন এটা একান্ত তাদের বিষয়, কিন্তু এখনো অবধি অফিসিয়ালি কেন্দ্রীয় বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি যে তারা এনডিএর সাথে যুক্ত হচ্ছে কি হয়নি বলে। তারা একটি চিঠি দিয়েছে, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় দৌড়ে দিল্লির বুকে চলে গিয়েছে। আপনারা কি ডিনার ফিনারের ব্যবস্থা দেখাচ্ছেন এ নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই, কিন্তু এইটুকু বলতে পারি যে যারাই এখন চেষ্টা করছে যে সকালবেলায় মানে 4 তারিখ সকালবেলা 10টা অবধি জয় বাংলা এবং পার্টি অফিসে অস্ত্র এবং সবুজ আবির মজুত করে তৈরি ছিল, যে 12টা 1টা বাজার পরেই তৃণমূল যদি কোনো ক্রমে 100টা সিট টপকে ফেলে তাহলেই মানুষের ওপর অত্যাচার চালাবো, তাদের কিন্তু মানুষ ক্ষমা করবে না, এইটুকু আপনাদের সরাসরি বলতে পারি। তাহলে এই যে এবং সবথেকে বড় কথা, বিল পাশে তোমাদের সুবিধার কথা যেটা বলা হচ্ছে, দেখুন বিল পাশে সুবিধার কথা, এক সেকেন্ড, আমাদের দলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আমাদের দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, সম্মানীয় দেবজিৎ সরকার, এবং তার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা কিন্তু একটি বাক্যও উল্লেখ করেনি এই বিষয়ে। তো এই কথাগুলো এখন বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীরা তুলে আনতেই পারে সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু এই নিয়ে আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনপুট নেই। তো যেটা ইনপুট নেই সেটা আপনাদের সামনে তো আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকু আপনাদের বলতে পারি
যে যারা দীর্ঘদিন টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিরোধী দলে যখন মানে বিরোধী দলের চেয়ারে যখন ভারতীয় জনতা পার্টি ছিল এবং সেই সময় অগ্নিমিত্রাদি বসে একটি বিশেষ সংবাদ মাধ্যমের সামনে যখন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে যেভাবে তাকে সম্মানহানি করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গের সামনে, এই সম্মানহানি করবার পর বিজেপি এবং মানুষ, দেখুন আমরা প্রথম দিন ধরে দাবি করেছি যে পশ্চিমবঙ্গে যেই সরকারটা হয়েছে এটা বিজেপির সরকার কিন্তু নয়, এটা জনতার সরকার, এটা মানুষের সরকার। আমরা এটাই বলেছি, এটা প্রথম দিন ধরে আমরা দাবি করেছি, কারণ বিজেপি এবং মানুষ দুজনই বর্তমানে সিনোনিমাস হয়ে গেছে। তাই জন্যই মানুষ আজকে এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিয়েছে। তাই এইটুকু বলতে পারি যে যাই হয়ে যাক, দিল্লির বুকে যাই হয়ে যাক, রাজধানীতে যাই হয়ে যাক, মানুষ কিন্তু কোনো নটোরিয়াস ক্রিমিনালকে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমা করছে না। বেশ, একটা ব্রেক নেব খুব সার, তারপরে সুদীপ্তাদির কাছে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। বর্ষিয়ান সাংসদ এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এই সুদীপ্তাদিরও একটা সময় দাগা দিয়েছেন, তৃণমূল কংগ্রেসে এসেছেন, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তারপরে এখন বোঝা যাচ্ছে না উনি কি করতে চলেছেন। মানে রাজনৈতিক ভবিষ্যতের কথা যদি বলি, যে উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আগামী দিনে, নাকি তৃণমূল কংগ্রেসেই থাকছেন ওই বিক্ষুব্ধ হিসেবে, সময় বলবে। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা রিয়াকশন একটু এখানে শোনাতে চাইবো আপনাদের, দেখুন কি বলেছেন। অবস্থান আমি নিচ্ছি অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। আমার দেওয়ার ইচ্ছে নেই। তো ধর আমি 34 জনের সাংসদ যখন 2016 সালে, তখন আমি নেতৃত্ব দিয়েছি সেই ডিমনিটাইজেশনের সময়, কি দুরন্ত হবে। এটা কাকলি খুব উদ্যোগ নিয়েছে প্রথম দিকে, কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে প্রেশার আর অনুরোধ আসছে, আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি। আর এরপরে মহুয়া মৈত্র একটা টুইট করেছেন, এক্সপোস্ট করেছেন, একটু দেখাবো আপনাদের। এক্সপোস্টে উনি কি লিখছেন এবং কাকে উদ্দেশ্য করে লিখছেন একেবারে স্পষ্ট, মুখোশ এবং দাড়ি খুলে যাবে, উইগ খুলে যাবে ইত্যাদি লিখছেন। যাই হোক, এগুলো দলের ওদের একটা সময় পর্যন্ত, মানে আগের দিন পর্যন্ত যে লোকটা মানে দুজন মিলে একসঙ্গে যে দলটা করেছেন, পরের দিনই তাদের এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে দলটা। যাই হোক, মহুয়া মৈত্র সম্পর্কে আর কিছু বলার নেই, দুপয়সার সাংবাদিক, আমি খুব একটা বলার কিছু নেই। যাই হোক, সুদীপ্তাদির কাছে আসি। সুদীপ্তাদি, এই লোকটাকে, মানে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, আজকে তো কুণাল ঘোষ ওনার বিরুদ্ধে কথা বলছেন। যাই হোক, তো আমি বলছি যে বারবার বিশ্বাসঘাতকতার যিনি প্রমাণ দিয়েছেন, সেই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে পারলেন না, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে কিভাবে পরিচালনা করবেন, এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। তিনি কাকে চিনবেন, কাকে চিনবেন, কাকে চিনতে পছন্দ করবেন, এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমার দলের বা আমার কোনো মতামত থাকতেই পারে না। কিন্তু উনি চিনতে পারেননি এমন না, উনি সবাইকে চিনতেন, সবাইকে উনি জানেন, সবটাই উনি গুন্ডা কন্ট্রোল করেন বলেছেন। উনি নিজের দলের নেতাদেরকে চেনেন না। ওর যখন যাকে বসালে, যেখানে রাখলে সুবিধে হয়, উনি সেই সুবিধাজনক অবস্থান থেকে সেই কাজটা করেন বা করেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বসালে সুবিধে হতো, তারপর সবাইকে তাই সরিয়ে দিয়েছেন। উনি যা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এর চেয়ে বড় মিথ্যে কথা, এর চেয়ে বড় অসত্য তথ্য। মানে এই যে কুণাল ঘোষ বলেছেন, তাপস রায়কে আমি ছেড়েই দিলাম, উনি তো অন্য দলে গেছেন। কুণাল ঘোষ এমনি তো অন্য দলে কেউ মজা করে বগল বানাতে বানাতে অন্য দলে যায় না। দিবারাত্রি মানুষ, কমফর্ট জোন মানুষ তখনই ছাড়তে বাধ্য হয় যখন তার পায়ের তলার মাটি গরম হয়ে যায়, বা যার মিনিমাম আত্মসম্মান বোধ থাকে, তখন সে নতুন লড়াইতে নেমে পড়ে। নইলে কেউ শখ করে নতুন জায়গায় যায় না। নতুন জায়গায় যাওয়া মানে আবার ABCD পড়া দিয়ে শুরু করা। তাই মমতা যাই তাপস রায়ের বক্তব্যটা আমি জন্য আমি এই কথাটা বললাম আর কি, ওই কথাতেই অসম্মান হয়েছিল, তাই তিনি লড়াই করে আবার আরেক জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি এইটা বলতে চাইলাম। এবার এই সময়ে মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো একদম শুরু থেকেই
কাকলি ঘোষ দস্তিদারের মতো বা আরো যারা একে একে জয়েন হয়েছেন, মানে এই তালিকাটায় ওই 19 সাংসদের কথা আমি বলছি, তো সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকে ছিলেন না ব্যাপারটাতে। হঠাৎ করে মানে এই যে কুণাল ঘোষের একটা রিয়াকশন শুনছিলাম, কুণাল ঘোষ বলছেন যে আমি তো মানে আমি যখন ওই সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছালো সেই সময় সুদীপ দা আমাকে ফোন করে বলছেন যে কুণাল তুমি কোথায় আছো। কুণাল ঘোষ বলছেন যে আমি মমতাদির বাড়িতেই আছি। বলছে হ্যাঁ ঠিক আছে তুমি যাও, নয়না যাচ্ছে, কথা হবে। কুণাল ঘোষ বলছেন এই ফোনটা রাখার পরে না নয়না বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন, ওমা হঠাৎ দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন অমিত শাহের বাড়িতে। মানে এত মানে র্যাপিড চেঞ্জ। ফেলুদার মতো করে বলতে হয় আমারই তো মাইন্ড, ওরই তো মাইন্ড চেঞ্জ করেছে, তো বাকি 19 জন যদি চেঞ্জ করতে পারে 20 নম্বর করলেই বা অপরাধটা কোথায়? দেখুন ওদের দল কিভাবে কেন ভাঙছে বা তৃণমূল দলটা কেন ভাঙছে, তাহলে তো বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটাকে এতদিন চেনেননি ঠিক করে, একের পর এক বিশ্বাসঘাতক বেরোচ্ছে। না উনি চিনেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর উনি তো নিজের এইটাই বলতে যাচ্ছিলাম, উনি তো নিজেই স্নেহে এই বিপর্যয়। তাহলে সেই তৃণমূলের যিনি জন্ম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি চলে যাচ্ছেন কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করতে, সেটা তো আরো বিপজ্জনক আপনাদের জন্য। না শুনুন আমি তাহলে জিনিসটা বুঝিয়ে বলি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। কংগ্রেস এই যে ক্লাবটিতে একটি আলোচনা ডেকেছিল সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে ভবিষ্যতের একটি পরিকল্পনা করার জন্য। যখন এই মিটিংটা ডাকা হয়েছিল তখন আমরা জানতাম, কংগ্রেস জানতো, উচ্চ নেতৃত্ব জানতো যে মমতার কাছে 29টা এমপি আছে। মমতা যখন দিল্লি গিয়ে পৌঁছলেন তখন অলরেডি 18টা হয়ে গেছে। এবার তারপরে দিল্লি উনি গিয়েছেন, তাই এসেছেন মিটিংয়ে দেখা করেছেন, আবার উনি বাড়ি টাড়ি গিয়েছেন, উনি গিয়েছেন, কংগ্রেস ডাকেনি। এখানে কংগ্রেস দুটো রাজনৈতিক দল তখনই একটা জায়গায় আসা ইন্টারেস্টটা তৈরি হয়েছে, তোমার কাছে এই শক্তিটা আছে, আমার কাছে এইটুকু আছে। তাহলে পত্তর দেওয়ার কথা যেটা সোনিয়া গান্ধী ঘোষণা করছেন, সোনিয়া গান্ধী আপনি রেটিং দেখান যে সোনিয়া গান্ধীর নামে কে কোথায় কি আফওয়া ছড়িয়ে বেড়াচ্ছে, তার দায়ও কি আমাদেরকে নিতে হবে? আচ্ছা আমি ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, একটা খুবই অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি আমরা, এই বিক্ষুব্ধ যারা তারা নাকি একটা কোনো নতুন রাজনীতি আমি একটু ঝন্টুদার কাছে বলতে সুবিধা হবে। কেসি বেণুগোপাল খুব এবং জয়রাম রমেশজি খুব পরিচ্ছন্ন দর্থহীন ভাষায় বলেছেন এমন কোন প্রপোজাল কংগ্রেসের তরফ থেকে যায়নি। ওকে ওকে ঝন্টুদা। না আমি দুটো তিনটে পার্ট যে সুদীপ্তাদিকে সম্মান করেই বলছি দেবারতী, যে যখন ইন্ডিয়া জোটের অন্যতম মুখ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সাথে যথাক্রমে 50 মিনিট এবং 90 মিনিট গোপন বৈঠকটা হলো, তার আগে কিন্তু আমরা দিল্লির রাজনীতি চালচিত্র জেনে গেছি যে মমতা ব্যানার্জির দলের সংসদীয় কমিটির এক ঝাঁক এবং সেটা 2/3 মেজরিটির বেশি তারা কিন্তু ইন্ডিয়া জোটে যাচ্ছে এবং কাকলি দেবী নিজের চিঠি করেছেন এনডিএতে বসবে, ইন্ডিয়া জোট এনডিএতে বসবে। অর্থাৎ কংগ্রেস নেতৃত্ব জানে না, কংগ্রেস নেতৃত্ব জানে 41 জন সাংসদ লোকসভা রাজ্যসভায় তৃণমূলের হাতে আছে। এই তথ্যটা কিন্তু তারা ঘটছে না। দ্বিতীয়, দেখো 50 মিনিট সোনিয়া গান্ধীর মতন হাই স্টেচারের নেত্রীর সাথে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রুদ্রদ্বার বৈঠক, কোনো ওপেন নয়। এবং 90 মিনিট যুবরাজ কথা বলছেন রাহুল গান্ধীর সাথে, যিনি আগামী ভারতবর্ষের রাজনীতির অন্যতম বিরোধী মুখ। এখানে কি ম্যাগি বানানো শেখাচ্ছিল তাদের? দ্বিতীয়, কংগ্রেসের রাজনৈতিক এন্টার হিস্ট্রিটা দেখো, যে হাইকমান্ড কালচার নামক অগণতান্ত্রিক কালচারটা যখন মাননীয় ইন্দিরা গান্ধী তৈরি করেছিল, তারপরে 18টি আঞ্চলিক দল যারা কংগ্রেস থেকে বেরিয়ে ক্ষমতা আসীন হওয়ার পরে, ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে কংগ্রেসে ইনক্লুড হয়েছিল, সেই ইতিহাসটা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কংগ্রেসের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে ইনক্লুশন করাটা নতুন কিছু নয় দেবারতী। এমনকি প্রণব মুখার্জি দল ভেঙে দল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বরখাস্ত করে দেওয়া হয়েছিল, কি নতুন দল বানিয়েছিলেন, আবার 3 বছর পরে দলে ঢুকেছে। সৌমেন মিত্র 2014 সালে দল গঠন করে আবার ফিরে গেছেন, আমি ভুল বললে আমাকে ধরিয়ে দেবেন। অর্থাৎ রাজনীতির ইতিহাস বলছে ভারতবর্ষে কংগ্রেসের থেকে ম্যাক্সিমাম দল তৈরি হয়েছে
তারা ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে কংগ্রেসের উপর বিপাতিত হয়েছে, তামিলবাড়িরা কংগ্রেস উদাহরণ। ফলে মমতার যাওয়াটা আমি নতুন ভাবে দেখছি না, কিন্তু যেটা ব্যতিক্রম, মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে কংগ্রেসকে সাইনবোর্ড করবে এই স্লোগানটা দিয়েছিল। আর কোন আঞ্চলিক দল কংগ্রেস থেকে বেরিয়ে এই স্লোগানটা দেয়নি। তোমরা যদি দেখে থাকো, একটা ঝালদা পুরসভা দখল করতে মমতা ব্যানার্জি কোন ইস্যুতে নেমেছিলেন? একদম। বাইরন বিশ্বাস একটাই বিধায়ক কংগ্রেস পেয়েছিল, কোনো প্রয়োজন ছিল না দল ভাঙার। বাইরন বিশ্বাস তাকেও নিয়ে নেওয়া হয়েছিল তৃণমূলে। হ্যাঁ, এবার দ্বিতীয় দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দিল্লিতে ছোটাছুটি করেছে, নাথিং, অভিষেককে রাজনৈতিক পুনর্বাসন দেওয়ার জন্য। দার্শনিক ভাষায় বলছি, তিনি জানেন দেওয়াল লিখনটা কোথায়, যে তৃণমূল কংগ্রেস তার হাতে নেই। এই যে আজকে বলছে না তৃণমূল মমতা ব্যানার্জি জন্ম দিয়েছে, দেবারতী ইতিহাস কি বলছে? তৃণমূল দলটা এখনো রেজিস্ট্রেশন আছে প্রয়াত মুকুল রায়ের নামে, প্রয়াত, এমনকি লোগোটা পর্যন্ত মমতা ব্যানার্জি নিজে বলেছিল আমি এঁকেছি, সেটাও পর্যন্ত মামলা দাখিল হয়েছে। লোগোটা কিন্তু মমতা ব্যানার্জির নয়। অর্থাৎ এন্টায়ার দলটা ছিল একটা ক্লাব, এন্টায়ার দলটা ছিল একটা কর্পোরেট, যার প্রধান ছিল একটা ফ্যামিলি। ফলে এই দলে কোনো দায়বদ্ধতা নেই। দেখো, আমরা নতুন বলছি না, এই চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে ভোটের রেজাল্টের বহু আগে আমরা বলেছিলাম যেদিন তৃণমূল ক্ষমতায় থাকবে না, এমন একটি নীতি আদর্শ বিবর্জিত দল কয়েক ঘন্টায় আঙ্গুলের কালি শুকোনোর আগে দলটা উঠে যাবে। মিলল তো, নতুন কিছু বলিনি। অর্থাৎ তৃণমূল কোনোদিনও, তৃণমূল মমতা ব্যানার্জি সিপিএম এর কে হাঁটাতে, অন্ধ সিপিএম বিরোধিতা থেকে দলটা তৈরি করার পরে, সিপিএম চলে যাওয়ার পরে এমন কোন মতাদর্শ তৈরি করেনি। তার ফলে আজকে তৃণমূল কয় ধরনের জন্ডুদা, আমি একটু যেটা বলছিলাম, কনফার্মেশন আপনার কাছে এরকম কোন তথ্য আছে নতুন কোন রাজনৈতিক দলে যেতে চলেছেন এই বিক্ষুব্ধ সাংসদরা? তাছাড়া উপায় নেই। ধরো তারা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে লাফালাফি করছে না, সাগরিকাকে পাঠাচ্ছে, এটা পাঠাচ্ছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে 2/3 মেজরিটিতে তারা একটা আসন দখল করে, সেটা তৃণমূল 2-1 বা মূল তৃণমূল। মুদ্রা কথা, এরা তৃণমূল মমতা অভিষেক বিবর্জিত একটা ব্যবস্থা চাইছে। এটা মমতা ব্যানার্জি এইটাকে তৈরি করেছে, দেওয়ালটায় একটা অগণতান্ত্রিক পরিমণ্ডল তৈরি করেছিল। আচ্ছা বলো তো, ছোকরা এই প্যারাশুটে নেমে একটা হঠাৎ করে এমপি হলেন, তার কত স্ট্রেচারে ক্ষমতা? দ্বিতীয় দেখো, আজকে যে অভিষেককে নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের মধ্যে একটা বিশাল কলহ, এটা কি তোমার কোথাও মনে হয় যে কুণাল ঘোষের মতন ট্রোজান হর্সের স্ট্রেচারে এত ক্ষমতা আছে যে অভিষেককে আঙুল ধরে? অভিষেকের উপরে এই ধরনের কাজগুলো করানোর জন্যও তো মমতা ব্যানার্জিরই মদত আছে। আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি। একটা খুব শার্প ব্রেক নেব, আমি আসছি। আমি দেবব্রত দার বলার রয়েছে, প্রসেনজিৎ পৃথ্বীরাজও বলছিল, আমি আসবো, কিন্তু একটা খুব দ্রুত বিরতি নিতে হবে, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্টো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। কি কি হতে পারে আগামী দিনে, সত্যি বলছি এখানে বসে প্রেডিক্ট করা কারোর পক্ষে সম্ভব নয়। কোথায় কে কার সঙ্গে হাত মেলাতে পারেন, কি হতে পারে, এটা সময়ের উপরে ছেড়ে দেওয়া ভালো। দেবব্রত দা বোধহয় কিছু বলতে চাইছিলেন। দেখছিলাম একটু জামাই ষষ্ঠীর বিজ্ঞাপন দেখলাম আপনাদের ব্রেকে, আর আপনারাও দেখালেন দিল্লিতে জামাই ষষ্ঠীর নেমন্তন্নও খেতে গেছে সব। আরেকজন জামাইয়ের খোঁজ চলছে, জানেন তো এখন সুমিত রায়, তার শাশুড়ি বলছে সাংবাদিকতা শিখতে হবে না। ওগুলো তো আমরা দেখি যে দিনভর শাশুড়ি বলছে জামাই কোথায় জানি না। এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এখন পৃথ্বীরাজ কয়েকদিন আগে দেখুন বিজেপির আসেও নি যে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে, চোখের সামনে দেখা যাচ্ছে। দেখুন একটা ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা, সেটা দিল্লিতেও হয়েছিল। দল বাঁচাও, আগে রাহুল গান্ধীকে এরা প্রমোট করতো, যাতে পাপ্পু বলে একটা প্রমোট করার জন্য অনেক বিজ্ঞাপনে খরচা অনেক কিছু করেছে, দিদি জানেন নিশ্চয়ই। এখানেও সেরকম চেষ্টা করছে, একটা অপোজিশন একটা মুখ উঠে। দেখুন অনেক ভুল থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেক কিছু থাকতে পারে, ভালো গুণগুলোও দেখতে হবে, সেগুলো আরে শেষ করতে দিন, এখন থাকতে পারে। এখন এখানেও একটা ন্যারেটিভ তৈরি করতে হয়। আরে বাবা, আরে শুনুন, সে তো রাহুল গান্ধীকে পাপ্পু বলতো, ওরা তো করেছিল তো, আপনারা
ওই যে ওই ফাঁদেই পা দিচ্ছে। পাশাপাশি, ওই পাশাপাশি, ফাঁদে- না, 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 পাশাপাশি। ওই ফাঁদেই আপনারা পা বাপু দিচ্ছে। শব্দের অর্থ বোকা, আর দুর্নীতিগ্রস্ত এক হলো না। যে trap। দুর্নীতি এক আরে হলো না। দুর্নীতি, এই তো মহামুশকিল। দুর্নীতি এক ওই হলো যে না, বাপু এক হলো না। গালি গালি আমার দিয়ে একটু বলে ভাই দেয়, কারোর কথা শোনা যাচ্ছে না, প্লিজ প্লিজ কারোর কথা শোনা যাচ্ছে না। তারপরে দেবব্রতদা, 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 মুছে গেছে দাদা। সুদীপ্তাদি প্লিজ, সুদীপ্তাদি প্লিজ, দেবব্রতদা, দেবব্রতদা, আপনারা ছিলেন না? দেবব্রতদা, দেবব্রতদা। আপনারা ছিলেন না? আরে ও দেবব্রতদা, দেবব্রতদা, একটা কথা বলুন দাদা, তিনটে ভালো গুণ, প্লিজ প্লিজ তিনটে ভালো গুণ বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনটে ভালো গুণ বলুন। দেখুন রাজনীতিতে আমার এক, কোনো দুই, তিন করে। না, না, না বলতেই হবে। এই তো এক হচ্ছে প্যারাশুটে নেমেছে, এটা দুই হচ্ছে RTI ভালো করবো না, করে এর জন্য আচ্ছা, RTI একটা খবর একটু দেখাই, একটা খবর দেখাই। ইতিমধ্যেই স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা, প্লিজ বিক্ষুব্ধ সাংসদরা ইতিমধ্যেই স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। আমি একটু আগে বলছিলাম যে পর মুহূর্তে কি হবে আমরা সত্যি কেউ বুঝতে পারছি না কি হচ্ছে, এবং সম্ভবত এরা কোনো নতুন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন। অসমর্থিত সূত্রে যে খবর পাচ্ছি কোনো একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন, এবং ইতিমধ্যেই স্পিকারের কাছে সেই চিঠি জমা দিয়েছেন। তার মানে স্পিকার ঘন্টা তিনেক আগে একটি চিঠি পেয়েছেন, এখন আবার আরেকটি চিঠি পেয়েছেন। দেখা যাক কি হয়। পৃথ্বীরাজ, একটু জানবো তোমার কাছ থেকে, যেটা বলছিলে কিছুক্ষণ আগে কোনো একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে এরা যুক্ত হতে চলেছেন। তুমি একটা কি বলছিলে কোন একটা দলের কথা? বিষয়টা হচ্ছে সংবাদ মাধ্যমের থেকেই যতটা জানতে পারছি, বিভিন্ন সাংবাদিক যারা দেখছি কি এনসিপি ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি নামক কোনো দল হয়তো আসতে চলেছে, এটা যতটা আমরা বিভিন্ন সংবাদ সূত্রে জানতে পারছি, এর আমরা সত্যতা জানি না। কিন্তু বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা এখানে দেবুদা যারা এখানে উপস্থিত রয়েছেন, মানে এখনো তৃণমূলটা করছেন, এরাই তো কিছুদিন আগে ওই INDI এর বৈঠকে গিয়ে একসাথে সোনিয়া গান্ধী, তারপরে মল্লিকার্জুন খার্গে, ওদের সাথে তো সেখানে উপস্থিত ছিলেন। এবং এই জোট বৈঠক তো আজকের না, দীর্ঘদিন ধরে হচ্ছে। এবং আপনি দেখুন 4 মে পশ্চিমবঙ্গে রেজাল্ট বেরিয়েছে, তারপরে অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে এখনো তৃণমূলের কোনো কাউন্সিলর, কোনো বিধায়ক, কোনো সাংসদকে বিজেপি কিন্তু এখনো ডিক্লারেশন দিয়ে জয়েন করায়নি, কাউকে করায়নি। কিন্তু ইতিমধ্যে আপনার অলরেডি মেকলিগঞ্জ পুরসভার যিনি চেয়ারম্যান এবং তার সাথে 5 জন তৃণমূলের কাউন্সিলরকে বিধান ভবনে কংগ্রেস অলরেডি জয়েন করেই ফেলেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝবো? কি বলছে? এটা কি ভুল বলছি? বলুক না, সুদীপ্তা দি যদি কেউ আমার দলে আমার আদর্শ মেনে আমার নিয়ম মেনে চলতে আচ্ছা, রাজি মানে থাকে, তখন মানে এটা কি সুদীপ্তা দিদের ভালো তৃণমূল পলিসি আমি নাকি? বুঝলাম না। যদি কেউ আমার দলে এতদিন যে পরিষ্কার হয়ে গেল। এই যে যোগদান মেলা হতো, এখন আরে আর ভাই, বন্ধ যোগদান হয়েছে মেলা আমরা তো মেলা। বলেছি, আমরা আমার নেব দলে না। 5 জন আমরা তো বলেছি। আমার তো স্বাস্থ্য খারাপ, আমরা তো আগে বলেছি। আমাকে আগে আমার স্বাস্থ্য ভালো করতে হবে। আচ্ছা, আমার ছবিটা দেখছি, একটু বলি প্লিজ। রিঅ্যাকশন কাকুলি বলছিলেন, প্লিজ কি বলছেন? हमारा जो नाराजगी है वो उन्हें बताए, अलग से बैठने का मांग की, और हम लोग कहा कि हम मर्ज कर रहे हैं। हम जो AITC के हैं ये पार्टी हम मर्ज कर रहे हैं नेशनलिस्ट सिटीजन्स पार्टी से। हो गया ना, हो गया। দলের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন যে রাজনৈতিক দলের সঙ্গে যোগদান করছেন কাকলি ঘোষ দস্তিদার। এই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এরপরে ডিনার। দেখা যাক ডিনারে, আমরা তো শুনছিলাম ইলিশ মাছ আছে, আর কি কি থাকে দেখি। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই আমি একটু ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, এই যে নতুন, আমি কিছুক্ষণ আগে যেটা অসমর্থিত সূত্রের খবর বলছিলাম, সেটা ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার নিজেই কনফার্ম করেছেন যে এই মুহূর্তে রাজনৈতিক ভবিষ্যৎ তো ওনাদের একটা প্রয়োজন, ফলে এটা ছাড়া হয়তো ওর উপায়ও ছিল না। আগামী দিনে কি করবেন যখন নিজের সংসদ ক্ষেত্রে যাবেন, গিয়ে এনারা কাদের ভোটে নির্বাচিত হয়ে এসেছিলেন আর আজকে এদের কি অবস্থা, সেটাও তো একটা ভাবার বিষয়। আচ্ছা, কিছু রিয়াকশন আসছে, আর আমি আসছি ঝন্টু আপনার কাছে, একটু দেখাই। ঝন্টুদা, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, দেখো, এই যে নতুন পার্টি, আমি যতদূর তোমার এখানে বুঝলাম, আমি বিকালবেলাও একটা প্রোগ্রামে করছিলাম যে স্পিকার আজকেই কোনো একটা
হেল অ্যান্ড হেভেন কিছু একটা করে দেবে, এবং এরাও চাইছে আগামী কাল থেকে এবং বাদল অধিবেশনে ওরা অ্যাক্টিভ পার্ট হবে পার্লামেন্টে। অর্থাৎ পার্লামেন্টের ডেমোক্রেসিতে অ্যাক্টিভ পার্ট হওয়া মানে মানুষের কাছে একটা বার্তা তৈরি করা যে 29-এর ভোট অবধি তো এরা প্রত্যেকে। আরেকবার একটু থামাচ্ছি, আমি আরেকবার একটু শোনাতে চাইবো কাকলি ঘোষ দস্তিদার কি বলছেন। हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो झूठ अभी नेशनलिस्ट सिटीजन पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে চলেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগদান করার কথা বলছেন কাকলি ঘোষ দস্তিদার। জন্টুদা, হ্যাঁ, এটা একটা বড় কারণ হচ্ছে, দেখো আগামী বাদল অধিবেশনে এরা একটা পূর্ণ পলিটিক্যাল একটা অ্যাক্টিভ পার্ট পার্লামেন্টে হবে। এটা প্রথম পার্ট। এই কারণে কিন্তু ওরা মূল তৃণমূলের নামটাকে বর্জন করলো, কারণ একটা আইনি জটিলতা হবে। হ্যাঁ, এটা নতুন কিছু নেই, সুপ্রিম মামলা হতে পারে, নির্বাচন কমিশন স্ট্যাক করে না, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাবেন না। মমতা ব্যানার্জি সেটাই সুপ্রিম কোর্ট যাবেন না যেটাতে তিনি হেরে যাবেন। এটা প্রশ্নটা তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাবেন কি যাবেন না এটা তো তার ব্যক্তিগত রাজনৈতিক পার্ট, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সামনে বাদল অধিবেশনে অনেকগুলো বিল আছে, যে বিলটায় অ্যাক্টিভ জনগণের যে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এরা 29 অব্দি কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করবে। হ্যাঁ, এটা ঠিক, ওরা তৃণমূলের ব্যানারে জিতে এসেছে, কিন্তু রাজনীতির বিধিটা বড্ড অন্যরকম। মমতা ব্যানার্জি তো এমন অনেক হাউসকে তিনি নিয়েছিলেন যেখানে তৃণমূল একটা ফ্ল্যাগে জিতেনি। প্রথম তিনি দল ত্যাগ করিয়ে শিলিগুড়িতে মহকুমা পরিষদ, ভারতবর্ষের মহকুমা পরিষদকে তিনি নিয়েছিলেন, সেখানে তৃণমূল একটাও জিতেনি, কংগ্রেস এবং সিপিএম জিতেছিল। আচ্ছা দেবব্রতদার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে জন্টুদা। আচ্ছা জন্টুদা, আপনার কি মনে হয় এরা কি দিল্লিতেই রয়ে যাবেন না নিজের নিজ কেন্দ্রে আসবেন? না এনাদের আসলে একটা জিনিস বলতে পারি, এরা আসলে পরে ডিমে আহত তৃণমূল হবে না, মৃত ঋত। তার মানে এটা বোঝা যাচ্ছে বিজেপির লোকেরাই ডিমটা মারছে, তাই তো? না এদের কি ডিম থেরাপি করবেন? না না, এদের কি ডিম থেরাপি হবে? না না, কেন হবে? কেন হবে? এখনো অনুগত চোরেদের সাথে অনুগত আপনাদের মতো নেতাদের স্কিন ভালো, এদের ডিপ লাগবে না। কাকলি ঘোষ এদের স্কিন আর হেয়ার ভালো, এদের ডিপ লাগবে না। সামনে নেওয়াটা অনুগত্যের পরিচয়। কাকলি ঘোষ দস্তিয়া 5 লক্ষ টাকা। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনুন, এখনো আপনারা যেই চোরদেরকে জাস্টিফাই করে যাচ্ছেন, অর্থাৎ অনুগত তৃণমূল, তাদের মানুষ তো এই থেরাপিটাই দেবে বলুন। আচ্ছা এদের একটা পঞ্চায়েত জেতার যোগ্যতা রয়েছে। অভিষেক দিয়েছিলেন তো আপনারা টিকিট, যদি নয় তাহলে টিকিট দিয়েছিলেন কেন? যদি নয় তাহলে যার যোগ্যতা যোগ্যতা রয়েছে, কিসের বিনিময়ে টিকিট দিয়েছিল? পঞ্চায়েত কিসের বিনিময়ে যোগ্যতা রয়েছে, তাহলে কিসের বিনিময়ে টিকিট দিয়েছিল? আমার একটা কথা আছে, পঞ্চায়েত জেতার তো তাদের যোগ্যতা নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এদের লোকসভার টিকিটটা দেয় কেন? বারবার। আচ্ছা ঋতব্রতকে তাহলে বিধানসভার টিকিটটা দিল কেন? সন্দীপন শাহকে তাহলে বিধানসভার টিকিটটা দিল কেন? তাদের তো পঞ্চায়েত জেতার অভিজ্ঞতা নেই। কিসের বিনিময়ে দিতে? বিজেপির ট্র্যাপে পা দিয়েছে। আরে বাবা, বিজেপি টিকিট দেবে নাকি? কিছু দেবে না। আরে আপনি কিসের ট্র্যাপে পা দিয়েছেন? মানুষ আমি জানাচ্ছি চিরতরে বিজেপি করেছে ইঁদুর ধরা কল, সেই ইঁদুর ধরা কলে কাকলি দেবী পা দিয়েছে। কিসের বিনিময়ে? আরে তার মানে আচ্ছা কিছু এটা কিসের বিনিময়ে? ভয় ভক্তিতে তো নয়, ভয় ঢুকেছে। 5 কোটি টাকা দিয়ে 2021 সালে জনৈক ব্যক্তি জোড়াসাঁকোর টিকিট নিয়েছিলেন। 5 কোটি টাকা দিতে হয় মিনিমাম, এর ম্যাক্সিমাম ঊর্ধ্বসীমা আমার জানা নাই। এই দিয়ে দেখুন না, টিকিট নিতে হয়। জোড়াসাঁকোর তৎকালীন যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি এই রকম দিয়েছেন, আমি এখানে অন রেকর্ড বলে গেলাম। বেশ, আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। না দিদি, একদম সময় নেই, শেষ করতে হবে আজকে অনুষ্ঠান, এবং পরবর্তী কি আপডেট হচ্ছে এই মুহূর্তে তো দিল্লির দিকে আমাদের নজর থাকবে ডেফিনেটলি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বেরোননি, ওই দিকেও নজর রাখবো খুব।